আজকে আমরা WBSSC গ্রুপ সি এক্সামের জন্য একটি ফুল মক টেস্ট ক্লাস করব। এই মক টেস্ট ক্লাসে তোমাদের টোটাল 40টি প্রশ্ন থাকছে, যার মধ্যে থেকে তোমাদের জিকের পার্টে থাকবে 20টি প্রশ্ন, অঙ্কের 10টি এবং রিজনিং থেকে থাকবে তোমাদের 10টি। টোটাল 40টি প্রশ্ন থাকবে, প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই অ্যাটেন্ড করবে। টার্গেট থাকছে আজকে তোমাদের 33 আউট অফ 40। প্রত্যেকটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই সলিউশন করবে, বিশেষ করে অঙ্ক এবং রিজনিংগুলোকে খাতা কলমে অবশ্যই সলিউশন করবে। ফার্স্ট কোশ্চেন কি দেখো, পশ্চিমবঙ্গের রেশম নগরী নামে পরিচিত। পশ্চিমবঙ্গের রেশম নগরী কাকে বলা হয়? মালদা, পুরুলিয়া, কলকাতা, মুর্শিদাবাদ। উত্তর কী হয়ে যাবে আমাদের? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদকে পশ্চিমবঙ্গের রেশম নগরী বলা হয়। অ্যান্সার অপশন ডি। নেক্সট, নিচের কে গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন? গৌতম বুদ্ধ, এনার সমসাময়িক ছিল জীবক। জীবক, অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন, কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিল মহেন্দ্রদিত্য? মহেন্দ্রাদিত্য উপাধি ছিল কার? প্রথম কুমারগুপ্তের। প্রথম কুমারগুপ্তর ছিল উপাধি ছিল মহেন্দ্রাদিত্য। সমুদ্রগুপ্তের কবিরাজ, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কি? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সকারী। নেক্সট, রক্ত ও লৌহ নীতি কে প্রবর্তন করেন? গিয়াসউদ্দিন বলবান। গিয়াসউদ্দিন বলবান ইনি রক্ত ও লৌহ নীতি প্রবর্তন করেছেন। বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? লর্ড ক্লাইভ বা রবার্ট ক্লাইভ, ইনি দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন 1765-তে, এবং ওয়ারেন হেস্টিং এটাকে রদ করিয়েছিল 1772-এ। 1772 মনে রাখবে। নেক্সট, ভারতের সময় ও জিএমটি সময় অপেক্ষা কি? সময় অপেক্ষার কথা না, ভারতের সময় কি আইএসটি বলা হয়, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, যেটি কিনা জিএমটির ফুল ফর্ম হয়ে যাবে আমাদের কি? গ্রিনিচ মিন টাইম। এই গ্রিনিচ মিন টাইম অপেক্ষা কতখানি? 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে নাকি পিছিয়ে? এগিয়ে। 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট, নিচের কোনটি ভারতের মরু অঞ্চলের প্রধান নদী? মরু অঞ্চলের প্রধান নদী লুনি, কৃষ্ণা, নর্মদা, বিতস্তা। উত্তর হয়ে যাবে লুনি নদী। লুনি এটি একটি অন্তবাহী নদী, কচ্ছের রণে পতিত হয়েছে। মনে রাখবে লুনি নদী ইম্পর্টেন্ট। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? বুধ গ্রহ। বুধ গ্রহ ক্ষুদ্রতম গ্রহ এবং সূর্যের কাছের গ্রহ। প্রথম অর্থ কমিশন গঠিত হয় কার সভাপতিত্বে? তো কেসি নিয়োগীর সভাপতিত্বেই অর্থ কমিশন গঠিত হয়েছে। প্রথম অর্থ কমিশনে কে ছিলেন? কেসি নিয়োগী ছিলেন। কত সালে? 1951 সালে। ধারা কত অর্থ কমিশন রিলেটেড? 280 নম্বর ধারা। নেক্সট, রাজ্য পিএসসি সদস্য কে নিয়োগ করে? রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন সদস্যদের নিয়োগ করে থাকেন রাজ্যপাল। রাজ্যপাল, অ্যান্সার অপশন সি। থিওরি অফ বিউরোক্রেসি এর প্রতিষ্ঠাতা কে? থিওরি অফ বিউরোক্রেসি এর প্রতিষ্ঠাতা ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবার, অ্যান্সার অপশন এ। নেক্সট, ইল্লোরার কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেন? ইল্লোরার কৈলাসনাথ মন্দির প্রথম কৃষ্ণ নির্মাণ করেছেন। প্রথম কৃষ্ণ, অ্যান্সার অপশন বি। ফোর্ট উইলিয়াম দুর্গের বর্তমান নাম কি? বিজয় দুর্গ। বিজয় দুর্গ ফোর্ট উইলিয়াম দুর্গের বর্তমান নাম, অ্যান্সার অপশন এ। অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? গণিতে প্রদান করা হয়ে থাকে। অ্যাবেল পুরস্কার, গণিতের নোবেলও বলা হয়ে থাকে এটাকে, অ্যান্সার অপশন সি। নেক্সট, সংস্কৃত নাটক কুড়িয়াট্টম এর উদ্ভব কোথায়, কোন রাজ্যে? এই কুড়িয়াট্টম এটার উদ্ভব হয়েছে কোথায়? কেরালাতে। কুড়িয়াট্টমের উদ্ভব কেরালা, অ্যান্সার অপশন এ। পশ্চিমবঙ্গে আইসিটি শিক্ষা কোন শ্রেণীতে শুরু হয়? পঞ্চম শ্রেণীতে। পঞ্চম, অ্যান্সার অপশন বি। নেক্সট, নিচের কি প্লাস্টিক প্রস্তুতিতে ব্যবহৃত হয়? ভিনিগার।
ভিনিগার প্লাস্টিক প্রস্তুতিতে ব্যবহৃত হয়। অ্যান্সার অপশন সি। এনইপি 2020 অনুযায়ী বার্ষিক পরীক্ষার সংখ্যা কত? বছরে দুবার করে পরীক্ষা, বছরে দুবার করে পরীক্ষা এনইপি 2020 অনুযায়ী। কোন বিজ্ঞানী ডিডিটি আবিষ্কার করেন? তো ডিডিটি পল হারম্যান মুলার। হারম্যান মুলার এখান থেকে অ্যান্সার অপশন ডি। নেক্সট, সর্বশিক্ষা অভিযান যোজনা কোন বছর চালু হয়? 2001 সালে সর্বশিক্ষা যোজনা চালু হয়েছে। জিকের 15টি প্রশ্ন গেল, এবার আমরা অঙ্কের 10টি প্রশ্ন করব। ফার্স্ট অঙ্ক কোশ্চেন আছে আমাদের সিম্পলিফিকেশনের উপরে একটা। সিম্পলিফিকেশন দেখো, একদম তোমাদের সিলেবাসে যেগুলো আছে, গ্রুপ সি সিলেবাসে প্রত্যেকটা টপিক থেকে বা প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন নেওয়া আছে। এভাবে সিম্পলিফিকেশন যদি থাকে, প্রথমে এই যে নাম্বারগুলো আছে এগুলোকে যোগ বিয়োগ করে নাও। যার আগে যোগ আছে সেগুলো যোগ, যার আগে বিয়োগ আছে সেগুলো বিয়োগ। মানে এখানে 10 আগে যোগ আছে, 11 আগে যোগ আছে, এই দুটোকে যোগ করলে কত হবে? 21। এখানে 5 মাইনাস আছে, 21 থেকে 5 বাদ দিয়ে দিলে কত এসে যাবে আমাদের? 16। বাকি ফ্র্যাকশানগুলোকে প্লাস দিয়ে লেখো। প্লাস দিয়ে কীভাবে লিখবো? কারণ এর প্রথমটার সামনে প্লাস ছিল, তাহলে এটা 4/3 লেখো। প্লাস এই যে এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস 1/4। এখানে মাইনাস আছে, এই জন্য আমি এখানে মাইনাস 1/12 মানে 12। এইবার 16 যেরকম আছে সেরকমই থাকলো। এই ভিতরের এটা লসাগু নিয়ে নাও, কত? 12। তাহলে 3 4 12, 4 4 কত হয়ে যাবে উপরে? 16। 4 দিয়ে এটাকে কাটলে 3, 3 1 3 মাইনাস 1, তাহলে 19। 19 মাইনাস 1 যদি করি তাহলে কত চলে আসবে? আচ্ছা, 3 1 3, হ্যাঁ, 4 4 16। 19 মাইনাস 1 যদি করি আমরা এখান থেকে, তাহলে এসে যায় 18। 12 কে 12 বেশি চলে আসছে। এখান থেকে 1 যদি বাদ দিয়ে দিই তাহলে এসে যায় কত? 14। আচ্ছা ঠিক আছে, দেখি। মাইনাস ছিল 5, 12 কে 12, 1 দিয়ে কাটলে 1, 19 মাইনাস, তার মানে প্লাস 18/12। 18/12 যদি হয় তাহলে এটা 16 প্লাস 12 কে 12, 12 কে 12, 12 পূর্ণ কত চলে আসবে? 13 14, 6/12। এই 6/12কে যদি কাটাকাটি করি তাহলে 1/2, মানে 16 প্লাস 1 পূর্ণ 1/2 হবে। তো এখানে পূর্ণ আকারে আছে, তো এই দুটোকে আবার যোগ করে দাও, তাহলে কত এসে যাবে? 17, এবং পূর্ণটাকে জাস্ট জুড়ে দাও, 17 পূর্ণ হাফ। তো 17 পূর্ণ হাফ উত্তর হবে। উত্তর হবে অপশন বি। অপশন বি এখান থেকে কারেক্ট আনসার হবে। নেক্সট, 13 এর ক্ষুদ্রতম গুণনীয়কটি নির্ণয় করো, যাকে 4 5 6 7 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। প্রথমত কী করবো আমরা? এগুলো লসাগু নেব। 4 5 6 7 8, 2 দিয়ে দিলে কত আসবে? 2 দুগুণে 4, 5 3 দুগুণে 6, 7 4 দুগুণে 8। আবার 2 দিয়ে যাবে, 2 1 2, 5 3 7 2, আর যাবে? আর যাবে না। গুণ করো, প্রথমে এই দুটোই গুণ করো। 5 দুগুণে 10, 10 করে নিলাম, কারণ তাহলে বাকিগুলো ক্যালকুলেট করতে ইজি হবে। 7 3 7টা কত? 21। 21 ইন্টু 10 মানে কত? 210। 210 ইন্টু 2 করলে 420। 420 ইন্টু 2 করলে 840। তাহলে 840 সেই প্রথম সংখ্যাটা আসলো, যেই সংখ্যাটা আমাদের 4 5 6 7 8 দ্বারা বিভাজ্য, মানে ভাগ যায়। এবার প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। প্রথমত প্রতি ক্ষেত্রে যখন 2 ভাগশেষ থাকবে তখন কী হবে? প্লাস এই 2টা যোগ হয়ে যাবে। কি প্রতি ক্ষেত্রে থাকলে কি হয় আমাদের? প্লাস হয়, মনে রাখবে। প্রতি ক্ষেত্রে যদি থাকে, তো প্রতি ক্ষেত্রে কি একটা 2 যোগ করে দেবো, যেই যোগটা কি আমাদের হয়ে থাকবে, অবশিষ্ট আকারে থেকে যাবে। ঠিক আছে, কিন্তু আমাদের এটা চাওয়া হয়নি। আমাদের চাওয়া হয়েছিল কি, যে 13 এর ক্ষুদ্রতম গুণনীয়ক, মানে 13র মাল্টিপ্লায়ার হতে হবে। তো আমরা কি করব? এটার সঙ্গে প্রথমত এটা এসলো, এটার সঙ্গে আমরা 1 গুণ করব। কারণ প্রথমত 840 যেই সংখ্যাটা 4 5 6 7 8 দ্বারা বিভাজ্য। এর পরে কোন সংখ্যা? আবার দেখো, 2 দিয়ে আমরা 2কেও ভাগ করতে পারি, 4কেও করতে পারি, 6কেও করতে পারি, 8কেও করতে পারি, 10কেও করতে পারি। ঠিক আছে, মানে এখানে কি এগুলো সবগুলোই কি 2 দিয়ে ভাগ করা যায়, এগুলো সবগুলোই।
ঠিক একেবারে 4, 5, 6, 7, 8 দিয়ে 480কে ভাগ করা যায়। এরপরও আরও নিশ্চয়ই কোনো না কোনো সংখ্যা থাকবে যেগুলোকে ভাগ করা যায়। তো এর পরের সংখ্যাটা কত? এর পরের সংখ্যাটা আমরা এর সঙ্গে 1, 2, 3, 4 করে যত গুণ করতে থাকবো তত তার পরের সংখ্যাগুলো বের হতে থাকবে। ঠিক আছে? কারণ আমাদের একটা এই ক্ষেত্রে কি অপশান দেখতে হয়। একটা অপশান আমি দেখছি যে 882 আছে। তো এটা ইজিক্যালস টু কত আসবে? 882। এবার এটা চেক করতে হবে যে 13 দিয়ে বিভাজ্য কিনা। প্রথমত চেক করবো আমরা যে 13 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তো 13 দিয়ে যদি এটাকে ভাগ করতে যাই, 6 13 78, আচ্ছা 13, 8, 6 3 6 18, 8 হাতে 1, 78, 79, 80, 81, 82, 83, 84, 62 13 দিয়ে যাবে না। এটা আমাদের 13 দিয়ে ভাগ যাচ্ছে না। এটা আমাদের কি 13 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে এর পরেরটা দেখব। এর পরেরটা কি আসবে? 840 ইন্টু 2, এইটার সঙ্গে 2 গুণ হবে। এই +2 সবগুলোর ক্ষেত্রে +2 থেকে যাবে, কারণ এটা অবশিষ্ট। ঠিক আছে? ইন্টু 2 করলে কত আসবে আমাদের? 1682। আচ্ছা এখানে করলে 8 দুগুণ 1680, 82। এই যে 1682 সংখ্যাটা আসলো, এই সংখ্যাটাও দেখো আমাদের অপশানে আছে। এই সংখ্যাটাও কি আমাদের অপশানে? তো এই সংখ্যাটাকেও এবার আমাদের চেক করতে হবে যে 13 দিয়ে আমাদের কি বিভাজ্য হচ্ছে কিনা। কিংবা এর থেকে ভালো উপায় হলো কি, সবগুলো এখানে দেখো 13 দিয়ে বিভাজ্য করো, সবগুলোকে অপশানগুলোকে 13 দিয়ে ভাগ করবে। 13 দিয়ে ভাগ করে যেটা যে 13 দিয়ে ভাগ যাবে, অনেক সময় হয়ে থাকে আবার দুটো অপশনও চলে যেতে পারে, সেই জন্য ক্যালকুলেট করতে হয় পুরোটাই। তো এখানে আমরা যদি 13 দিয়ে আবার এটাকে ভাগ করি, আবার দেখতে হবে 13 দিয়ে যাবে কিনা। 13 একে 13, তাহলে কত? 38 আসলো। 13 দুগুণে 26, 3 13 আবার 39 হয়ে যাচ্ছে। তাহলে 13 দুগুণে 26, 26 মানে 12, 122, 122 থাকছে। তাহলে এখানে দেখো 122 কিন্তু যাবে না, 9 13 করলেও কিন্তু যাবে না, 10 13 তো 130 হয়ে যায়, তো সেটাও যাবে না। তার মানে এটাও আমাদের ভাগ যাচ্ছে না 13 দিয়ে। তাহলে এই অপশানটাও বাদ চলে গেল। তাহলে আবার কি করতে হবে? আরও একটা চেক করতে হবে 3 দিয়ে +2। তাহলে 3 4 12, 12 মানে কত? আচ্ছা 3 8 24, 2400 প্লাস 3 4 12, 120 মানে 2500, 2520 প্লাস 2 মানে 2200। এটা আসলে কত আমাদের? 25, 2200 তো 22 প্লাস 2 একটা আছে, তাহলে আসলে কত? 25 22। এবারে 25 22 এটাও আমাদের দেখতে পাচ্ছি অপশানে আছে। 25 20টা দেখো অপশানে আছে, 25 22টা অপশানে। এখানে আর কিন্তু ভাগ করার দরকার নেই। 25 20টা তো হবে না, কারণ সবগুলোর ক্ষেত্রে +2 একটা জুড়ে আছে, কারণ +2টা যোগ হবে। তো +2 এখানে যোগ করলে কত আসবে? অ্যান্সার অবশ্যই অপশান সিটাই হবে, কারণ এটাকে আর ভাগ করার দরকার নেই এখানে, সময় নষ্ট করার প্রয়োজন নেই, কারণ এই অপশান এলিমিনেট হয়ে গেছে, এটা এলিমিনেট হয়ে গেছে, এটা এলিমিনেট হয়ে গেছে, পড়ে আছে এই অপশান, তো এই অপশানে রাইট। তো অ্যান্সার কি আমাদের? অপশান সি। নেক্সট কোশ্চেন। অঙ্কে কিন্তু ক্যালকুলেটিভ থাকবে, স্পিড লেভেল কিন্তু বাড়াতে হবে, রেগুলার কিন্তু প্র্যাকটিস করবে। দেখো একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে, তাদের সংখ্যার অনুপাত 2:3:4 হলে 50 পয়সার সংখ্যা কতগুলো আছে নির্ণয় করতে হবে। তো বাস্কের মধ্যে কয়েনগুলো কেমন কয়েন? একটা আছে 1 টাকা কয়েন মানে 100 পয়সা, 1 টাকার কত? 100 পয়সা কয়েন, 50 পয়সা কয়েন, 25 পয়সা কয়েন। এবার কয়েনের সংখ্যা কত? এই যে সংখ্যা মানে অ্যামাউন্ট, কয়েন টোটাল কটা কয়েন, টোটাল কয়েন। তো 1 টাকার কয়েন আছে কত? 2xটা, রেশিও হিসেবে আছে 2:3:4, তো আমি ধরে নিচ্ছি 1 টাকার কয়েন আছে 2xটা। 50 পয়সার কয়েন আছে 3xটা, 25 পয়সার কয়েন আছে কত? 4xটা। এবার এদের ভ্যালু কত আসবে? ভ্যালু মানে কি? ভ্যালু মানে তোমার হলো গিয়ে 1 টাকার কয়েন আছে তোমার কাছে 10টা, তাহলে তোমার কাছে ক টাকা আছে? 10 টাকা। 50 পয়সার কয়েন আছে তোমার কাছে 10টা, তাহলে তোমার কাছে ক টাকা আছে? 5 টাকা আছে। কী করে পেলাম? কয়েনের সঙ্গে আমি কি করলাম, যে কয়েনের ভ্যালু, সেই ভ্যালুকে গুণ করে দিলাম। মানে 100 টাকার নোট যদি তোমার কাছে 10টা থাকে, তাহলে তোমার কাছে ক টাকা আছে? 1000 টাকা। ঠিক এখানে ভাবে 100 পয়সার নোট আছে 2xটা, তাহলে মোট ক টাকা আছে? এখানে আছে মোট 200x পয়সা। এইখানে মোট কত আছে? 150x পয়সা। এখানে কত আছে? 100 পয়সা, 100x পয়সা। এ হয়ে গেল কি তাদের মোট ভ্যালু, মানে মোট টাকা, এত টাকা মোট আছে।
টাকায় তো নেই, পয়সায় আছে, তো এত পয়সা মোট আছে। এবং এই পয়সা বা এই টাকাটাই কার সঙ্গে সমান? 180 টাকার সঙ্গে সমান। তো এগুলোকে সবগুলোকে যোগ করে দেবো। 200, 300, 400, 450 এক্স সমান সমান 180 টাকা। এবার এপারের এক্সের এপারের ইউনিটটা কিসে আছে? পয়সায়। এদিকেরটা হয়ে গেছে কি? টাকায়। তাহলে এটাকেও আমরা কি করব? পয়সায় পরিণত করব। পয়সা করার জন্য কি একটা 100 গুণ করে দেবো। এত টাকা সমান সমান কত পয়সা? ইন্টু 100 পয়সা। ঠিক আছে? এবার এখানে কাটাকাটি করো। 0-র সঙ্গে 0 কাটো, 9 দিয়ে কাটলে 5 লং 45, 9 দিয়ে কাটলে 9 দুগুণ 18, 5 দিয়ে এটাকে কাটলে 5 কুড়ি 100। তাহলে এক্সের মানটা আসলো কত? 40। এক্সের মান আসলো কত? 40। এবার প্রশ্নে উত্তর চাওয়া হয়েছে 50 পয়সার সংখ্যা কতগুলো। তো 50 পয়সার সংখ্যা কত? এই যে এটা দেখো, এই যে 50 পয়সার সংখ্যা অ্যামাউন্ট, 50 পয়সার সংখ্যা 3 এক্সটা, এক টাকা পয়সার সংখ্যা কত? 2 এক্সটা, এবং 25 পয়সা কত? 4 এক্সটা। তাহলে আমাদের চাওয়া হয়েছে কি 50 পয়সার সংখ্যা। তাহলে 50 পয়সার সংখ্যা এখানে এক্সের মানটা বসিয়ে দাও। তাহলে করে দিলে কত চলে আসবে? 120। তাহলে 120 উত্তর। উত্তর হয়ে যাবে অপশান এ। অপশান এ এখান থেকে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে। নেক্সট, 100টি পর্যবেক্ষণের গড় 40, পরে দেখা গেল 53-এর পরিবর্তে 83 নেওয়া হয়েছে, আসল গড় কত নির্ণয় করতে হবে। তো 100টি পর্যবেক্ষণ যার গড় 40 যদি হয়, তাহলে 100টি পর্যবেক্ষণের যে মোট সমষ্টি সেটা কত? 4000। এইবার দেখা গেল কি যে এখানে যে সমস্ত ডাটাগুলোকে এন্ট্রি করা হয়েছিল তার মধ্যে একটা ডাটা দেখা গেল 53 এর পরিবর্তে কি লেখা হয়ে গেছে? 83 লেখা হয়েছে। মানে এন্ট্রি হয়েছে কত? 83, কিন্তু এন্ট্রি করতে হতো কত আমাদের? 53। তাহলে আমরা কি বেশি এন্ট্রি করে ফেলেছি? কত বেশি এন্ট্রি করে ফেলেছি? 30 বেশি এন্ট্রি করে ফেলেছি। তাহলে 30 যদি বেশি এন্ট্রি করি, তাহলে এই যে মোট যেটা বেরিয়ে এসছে, মোট সমষ্টিটা, এই সমষ্টির মধ্যে কি 30 বেশি আছে। তাহলে এই 30টাকে এখান থেকে বাদ দিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে কি? আসল সমষ্টি। তো আসল সমষ্টিটা কত? 0793। মানে এখানে 39,070 আসল সমষ্টিটা। তো এটা হয়ে গেল আসল সমষ্টি। তাহলে আসল গড় কত? টোটাল পর্যবেক্ষণ কত? 100টা। তাহলে পর্যবেক্ষণটা দিয়ে কি ভাগ করে দেবো। তো 0-র সঙ্গে 0 কাটো, এখানে একটা পয়েন্ট দিয়ে দাও, 39.7। তো আসল গড় কত? 39.7, 39.7। অ্যান্সার অপশান বি। অপশান বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোনো একটি কাজ ABC যথাক্রমে 10, 12, 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে, কিন্তু কাজটি শেষ হওয়ার 5 দিন আগে এ এবং এ এর 2 দিন পর আবার বি চলে যায়। কাজটি কত দিনে শেষ হবে সেটা নির্ণয় করতে হবে। দেখো, কাজ ছেড়ে যাওয়ার অঙ্ক একদম ইজি ওয়েতে করতে পারবে, কোনো টেনশনই নিতে হবে না। এলসিএম মেথডে করবো আমরা। এ পুরো কাজটি করছে 10 দিনে, বি করছে 12 দিনে, সি করছে কত? 15 দিনে। ঠিক আছে, মোট 60 ইউনিট কাজ। এটা কি লসাগু নিয়ে নিলাম এদের। তো লসাগুটা এটা কি? টোটাল ওয়ার্ক। টোটাল কত? 60 ইউনিট কাজ। এবার এ এই 60 ইউনিট কাজকে 10 দিনে করছে, প্রতিদিন তাহলে কত? 6 ইউনিট করে এ কাজ করছে, বি প্রতিদিন 5 ইউনিট করে, 5 12 60, সি প্রতিদিন 4 ইউনিট করে কাজ করছে। এবার কাজ ছেড়ে যাওয়ার অঙ্ক এরকম একটা স্ট্রেট লাইন নিয়ে নাও। এবার কে কখন কাজটা ছেড়ে দিচ্ছে সেটা দেখব। এবার তারা একসঙ্গে কাজ শুরু করছে। এখানে যখন কাজ শুরু করলো তখন এ প্লাস বি প্লাস সি সবাই একসঙ্গে কাজ শুরু করলো। এবার বলেছে তারা একত্রে কাজ শুরু করে কাজটি শেষ হওয়ার 5 দিন আগে। তাহলে এই যে এখানে কাজটা শেষ হচ্ছিল, তার ঠিক 5 দিন আগে ধরে নাও এরকম একটা পজিশনে এইখান থেকে কে চলে যাচ্ছে, এ এখানে 5 ছেড়ে দিচ্ছে। এ যদি এখানে কাজ ছেড়ে দেয়, তাহলে এইদিকে কাজটা এবার কে করছে? বি প্লাস সি করছে এদিকের কাজটা। এবার এই টোটাল দিনটা কত? টোটাল এই দিনটা হলো গিয়ে 5 দিন। মনে রাখবে এখান থেকে এই জায়গার দিনের পরিমাণটা কত? 5 দিন। এইবার এ এখানে কাজ ছেড়ে দিল, এ কাজ ছেড়ে দেওয়ার 2 দিন পরে আবার বি চলে যাচ্ছে। তো এইখানে আবার ঠিক 2 দিন পরে এই জায়গায় আবার কে চলে যাচ্ছে? এখানে আবার বিও চলে যাচ্ছে। তাহলে এটার টোটালটা এটা ছিল কত? 5 দিন। তার মধ্যে আরও এখানে 2 দিন পরে, তাহলে এই জায়গাটা মিডিলেরটা কত? 2 দে। এইখানে তাহলে 2 দিন পরে বি চলে যায়, তাহলে লাস্টের এটা কত? 3 দিন। এই লাস্টের 3 দিন কে কাজ করেছে? এখানে বিও চলে গেছে, তাহলে কে শুধু পড়ে আছে? শুধু একমাত্র সি কাজ করেছে লাস্টের 3 দিন। এবার সি প্রতিদিন কতখানি? এই যে দেখো 4 ইউনিট করে কাজ করে। তাহলে সি এখানে লাস্টের 3 দিন কত? 3 দিনে কত ইউনিট কাজ করেছে? 3 × 4 মানে কত? 12 ইউনিট কাজ করেছে। এবার মিডিলের এই যে 2 দিন ছিল, এই 2 দিন কে 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 কাজ করেছে? বি এবং সি উভয় মিলে কাজ করেছে। এবার বি প্রতিদিন 5 ইউনিট করে কাজ করে, সি প্রতিদিন 4 ইউনিট করে কাজ করে। তাহলে উভয় মিলে যদি একদিনে কাজ করে কত? 9 ইউনিট কাজ করবে।
তো উভয় মিলে একদিনে যদি 9 ইউনিট কাজ করে, এখানে কদিন কাজ করেছে? 2 দিন। তাহলে এখানে 9 × 2 মানে কত? 18 ইউনিট কাজ করেছে এই জায়গাটা, এই 2 দিনে। তাহলে দেখো টোটাল কাজটা আমাদের কতখানি? টোটাল কাজটা আমাদের এখানে 60 ইউনিটটা হলো গিয়ে মোট কাজ। তার মধ্যে থেকে এই যে লাস্টের 5 দিন, এই লাস্টের 5 দিনে কত ইউনিট কাজ হয়েছে? এই মিডলে এই 2 দিনে হয়েছিল 18 ইউনিট কাজ, লাস্টের 3 দিনে হয়েছে 12 ইউনিট কাজ। তাহলে এই দুটোকে যোগ করে দাও। এই দুটোকে যদি যোগ করি তাহলে 12, 18 যদি যোগ করি 30 ইউনিট কাজ। তার মানে লাস্টের 5 দিনে, এই যে লাস্টের 5 দিন, এই 5 দিনে কতখানি? 30 ইউনিট কাজ হয়েছিল। তার মানে এই যে সামনে যে ফাঁকা জায়গাটা পড়ে আছে, এই ফাঁকা জায়গাটায় কত ইউনিট কাজ হয়েছে? মোট 30 ইউনিট কাজ হয়েছে। কারণ এদিকে 30 ইউনিট এবং এইদিকে 30 ইউনিট মিলেই তবেই তো আমাদের 60 ইউনিট টোটাল কাজ হবে, ঠিক তো? ঠিক আছে, তাহলে এই 30 ইউনিটটা আবার কাজ কী করেছে? এখানে আবার এ বি সি সবাই ছিল তখন। তাহলে এ প্রতিদিন করছিল 6 ইউনিট, বি করছিল 5 ইউনিট, সি করছিল 4 ইউনিট। তাহলে সবগুলোকে যদি যোগ করে দিই তাহলে প্রতিদিন কতখানি কাজ হচ্ছিল তখন? প্রতিদিন 15 ইউনিট করে কাজ হচ্ছিল। তাহলে মোট 30 ইউনিট কাজ, প্রতিদিন 15 ইউনিট করে যদি কাজ করে তাহলে 30 ইউনিট কাজটা করতে কতদিন সময় লাগবে? 15 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত? 2 দিন সময় লাগবে। এবার আমাদের বলা হয়েছে যে কাজটি কত দিনে শেষ হবে, মানে মোট দিন সংখ্যা কত সেটা বের করতে হবে। তো মোট দিন সংখ্যা কত? এখান থেকে এই পর্যন্ত দিন সংখ্যাটা কত? এখান থেকে এই দিকটার দিন সংখ্যাটা 2 দিন, এবং এখান থেকে এই জায়গাটার কত? 5 দিন। তাহলে 2 + 5 মানে কত? 7 দিন। 7 দিন এখান থেকে অ্যান্সার। কাজটি কতদিনে শেষ হবে? 7 দিনে। অ্যান্সার হয়ে যাবে অপশান সি। অপশান সি কারেক্ট অ্যান্সার। নেক্সট, দুটি ট্রেন একই সময়ে এ থেকে বিতে, বি থেকে এতে উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারা তাদের সাক্ষাতের পর যথাক্রমে 4 ঘন্টা ও 9 ঘন্টা পর বি এবং এতে পৌঁছায়। ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত হলো সেটা নির্ণয় করতে হবে। তো কে এর ফর্মুলা জানো? তাড়াতাড়ি উত্তরটা বলে ফেলো। 2 সেকেন্ডের উত্তর। ট্রিক বা ফর্মুলা জানা থাকলে 2 সেকেন্ডে উত্তর হয়ে যাবে। তো ট্রেন দুটির গতিবেগের অনুপাতটা জাস্ট হয়ে যাবে, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে আমাদের কী হয়ে যাবে? √b √a। জাস্ট এটা কি রিভার্স হয়ে যাবে, এই জিনিসটা খালি মাথায় রাখবে। অনেকে এখানে ভুল করে দেবে, অনেক টাইমে অপশানে থেকেও থাকে। এখানে যদি কোথাও 2:3 থেকে থাকতো তাহলে 2:3কে অ্যান্সার করে দিত অনেকে, কিন্তু এখানে জাস্ট মনে রাখবে যে √b √a হবে। √b √a করলে কত হয়ে যাবে? √9 √4, তার মানে 3:2 উত্তর হবে। উত্তরটা হবে 3:2, অ্যান্সার হয়ে যাবে অপশান বি। নেক্সট, পি প্লাস কিউ এর 20% সমান সমান কিউ মাইনাস পি মাইনাস কিউ এর 50% হলে পি কিউ কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। পি কিউ এর অনুপাত P/Q কত হবে সেটা বের করতে হবে। তো এখানে সিম্পলি করি আমরা। পি প্লাস কিউ এর 20% মানে কত? 20/100। এটা সমান সমান পি মাইনাস কিউ 50/100। এটা কাটলো, এই জিরোর সঙ্গে এই জিরো কাটলো, গুণ করো। 2p + 2q সমান সমান 5p - 5q। পিকে এপারে নিয়ে আসো, তাহলে এপারে যদি নিয়ে আসি তাহলে -3p। কিউকে এপারে নিয়ে গেলে -7q। মাইনাস মাইনাস কেটে দাও। এবার কিউকে বাই করে দাও, এই কিউকে বাই করে দিলে 7/3। তাহলে p/q এটাই মানে আমি বলতে পারি কি p/q মানে 7:3। তো 7:3 উত্তর অপশান সি। নেক্সট, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপরে 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়। ছাড়ের হারটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো জিনিসটার কেনা দাম ছিল 100 টাকা, লেবেল লাগিয়েছে, ধার্য মূল্য করা হয়েছে কত? এই যে কত বাড়িয়ে 10% বাড়িয়ে ধার্য মূল্য করা হয়েছে, মানে ধার্য মূল্যটা করা হয়েছে কত? 110 টাকা। 110 টাকায় কিন্তু এখানে ধার্য মূল্যটা করা হয়েছে। এবার দিলে তার বিক্রি যখন হচ্ছে, সেলিং হচ্ছে, সেলিংয়ে কী হচ্ছে? তার 1% ক্ষতি হচ্ছে। 1% ক্ষতি হওয়া মানে কি? তার কেনা দামের উপরে ক্ষতি হবে। কেনার দাম কত? তার 100 টাকায় কিনেছিল, তাহলে তার বিক্রি হচ্ছে কত? 99 টাকায় বিক্রি হচ্ছে। তো এইখানে কি হলো? এখানে লস হয়েছে। তো লস কখন হয়েছে? এখান থেকে এই যে এটার উপরে ছাড় দিয়েছে, কিছু একটা ছাড় দিয়ে 99 টাকায় বিক্রি হচ্ছে। তো এই ছাড়ের পার্সেন্টেজটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখান থেকে দেখো ক টাকা ছাড় দিয়েছে। 110 টাকায় বিক্রি ধরে নাও এখন কি প্রিন্টেড আছে 110 টাকা, বিক্রি হচ্ছে কত? 99 টাকা। তাহলে ছাড় দিল কত? 11 টাকা ছাড় দিল। 11 টাকা ছাড় দিল। এবার ছাড়ের হার বের করতে হবে। তো ছাড়ের হার কত বেরিয়ে আসে আমাদের? সবসময় কার উপরে? সিপির উপরে ক্যালকুলেট হয়। তো এখানে ভাই 100 করে দাও, ইন্টু 100 কেটে গেল।
সমান সমান আসলো কত 11%। ঠিক আছে, যদি এরকম করে থাকো তাহলে ভুল হয়ে যাবে। 11% এখানে উত্তর হবে না। এইখানে এই ভুলটাই করবে এখানে, সেই জন্য বলে দিলাম। এখানে দেখো কেন হবে না। এখানে ছাড় দিল কত, 11 টাকা সে ছাড় দিয়েছে, 11 টাকা ছাড় দিয়েছে। এইবার তার এই যে ছাড় দিয়েছে, এই ছাড়টা কার উপরে কার সাপেক্ষে ছাড়টা হয়েছে, এই ছাড়টা তো দিয়েছে এই টাকার উপরে ছাড় দিয়েছে। এইখানে আসবে আমাদের যে ছাড়ের পার্সেন্টেজ বের করতে বলা হয়েছে, যে ছাড়ের হারটা কত। তো ছাড়ের হার আমাদের বের করবো, কারণ এখানে আমাদের এটা চাওয়া হয়নি যে এটা তার সেলিং হচ্ছে ক টাকায়, বা সে এখানে ক টাকা প্রফিট হলো বা ক টাকা লস হলো, সেটা চাওয়া নেই। আমাদের ছাড়ের পার্সেন্টেজটা চাওয়া হয়েছে, এবং সেই ছাড়টা কার উপরে, 110 টাকার উপরে ছাড় দিয়েছে, সে 100 টাকার উপরে তো ছাড় দেয়নি। তার মানে ছাড়টা কার সাপেক্ষে, 110 টাকার সাপেক্ষে, তো 110 নিচে আসবে, ইন্টু হবে 100। ঠিক আছে, এই 0 0 কাটো, 11 11 কাটো, তাহলে আসবে কত, 10%। উত্তরটা হবে কিন্তু 10%। অ্যান্সার হবে অপশন বি। অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে। বুঝলে কি না? এখানে 110 কেন হলো, কার সাপেক্ষে ছাড়টা হচ্ছে, ছাড়টা কিন্তু এই মার্কাম প্রাইজের উপরে ছাড় হচ্ছে, ছাড়টা কিন্তু আমাদের কস্ট প্রাইজের উপরে ছাড় হচ্ছে না। এর নিচে সবসময় সাপেক্ষে, কার উপরে যেটাই লিখো না কেন, কার সাপেক্ষে এটা লেখা হচ্ছে সেটার উপরে। ঠিক আছে, এখানে অ্যান্সার কি আমাদের অপশন বি। নেক্সট, কোনো আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত নির্ণয় করতে হবে। তো কোনো একটা আসল, তো আসলটাকে আমি ধরছি অ্যামাউন্ট x টাকা, কি টাইমটা কত বলেছে, 25 বছর। রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে হবে। সুদে আসলে কত হচ্ছে, মানে সুদে, আচ্ছা অ্যামাউন্ট কেন, এটা প্রিন্সিপাল, কোনো একটা আসল, আসল মানে প্রিন্সিপাল। তো অ্যামাউন্টটা কত হচ্ছে আমাদের, অ্যামাউন্টটা হচ্ছে সুদে আসলে 3 গুণ হচ্ছে, কার 3 গুণ হচ্ছে, যেটা আসল, আসলের 3 গুণ হচ্ছে। তাহলে আসল কত, x, এর 3 গুণ মানে 3x। যদি এটা হয়ে থাকে তাহলে আই কত, মানে সুদ, সুদ সবসময় মনে রাখবে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল হয় সুদ, সরল সুদের ক্ষেত্রে, এবং সিলেবাসে তোমাদের সরল সুদই আছে। তো এখানে কি আমাদের অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তো অ্যামাউন্টটা কত, 3x মাইনাস এক্স করলে হবে কত, 2x। এবার এখানে আমরা আই ইজিক্যালস টু PRT বাই 100 ফর্মুলায় অ্যাপ্লাই করব। তো আইটা কত আমাদের 2x, প্রিন্সিপালটা কত x, রেট অফ ইন্টারেস্ট আর বের করতে হবে আমাদের, টাইমটা কত 25 বছর, ডিভাইড বাই কত 100, এক্স এক্স কাটো, 25 দিয়ে কাটলে এটা কত, 4 25 100, তাহলে 4 2 8, রেট অফ ইন্টারেস্টটা কত 8%। 8% রেট অফ ইন্টারেস্ট হবে, অ্যান্সার হবে অপশন বি। অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, তিনটি সংখ্যার গড় 30, আরও একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যাগুলির গড় হয় 40, নতুন সংখ্যাটি কত নির্ণয় করতে হবে। তো তিনটির গড় কত 30, তাহলে তিনটির সমষ্টি কত, 3 3 90। এবার চারটির গড় কত 40, এই দেখো আরেকটি সংখ্যা যুক্ত হয়েছে, মানে কি 4টি হয়ে গেছে সংখ্যা। তো 4টির 40, 4টির সমষ্টি কত 160। তো এই দুটোর মধ্যে যেটা ডিফারেন্স সেটাই নতুন সংখ্যাটা। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 70। তো নতুন সংখ্যাটা কত, 70। অ্যান্সার অপশন বি। এভাবেও করতে পারো অথবা এভাবেও করতে পারো। তিনটি সংখ্যার গড় কত ছিল 30, অনেক সময় যে অনেক বড় বড় নাম্বার যদি থেকে থাকে তাহলে সে এইভাবে করবে, যে তিনটি সংখ্যার গড় ছিল 30, এবং চারটি সংখ্যার গড় হয়ে গেছে কত 40। তাহলে আমরা নতুন যে সংখ্যাটা, সেই নতুন সংখ্যাটা মিনিমাম আমরা কত ধরবো, 10 ধরবো। এবং এখানে বেড়েছে কত, দেখো 10 বেড়ে গেছে, তাহলে 10 কত, তিনজনের কাছেও 10 বাড়বে, এই তিনজনের কাছেও, তাহলে এই তিনজনের কাছে 3 10 30, এটাও যোগ করলে কত হয়ে যাবে আমাদের 70। এটা একটু মনে হতে পারে যে একটু মাথার উপর দিক দিয়ে যেতে পারে এই প্রসেসটা, কিন্তু এই প্রসেসটা বেশি কার্যকারী যখন হয়তো ডাটাগুলো বড় বড় থাকবে। এখানে ছোট ডাটা ছিল, আমি তাড়াতাড়ি গুণ করে নিতে পারলাম। এখানেই যদি আমাদের 3 5 6 থাকতো তাহলে গুণ করতে গিয়ে আমাদের অসুবিধে হতো। তো তখন কিন্তু এই ট্রিকটা অ্যাপ্লাই করলে খুব সহজেই পারা যায় কম সময়ের মধ্যে। ফার্স্ট রিজনিং কোশ্চেন সিরিজের উপরে 2 3 4 6 এভাবে চলছে, লিখে নিই আমরা। 2 3 4 6 8 12 16 24 কোশ্চেন মার্ক। এখানে দেখো এটা কি হয়েছে, দেখো ডবল, এটা কত, আচ্ছা 8, আটের ডবল এইখানে চলে গেছে 16। দেখো 2-এর ডবল 4, 4-এর ডবল 8, 8-এর ডবল 16, তাহলে 16-র ডবল এখানে হবে 32, 32 হবে এটা। দেখো 3-এর ডবল 6, 6-এর ডবল 12, 12-এর ডবল 24, 24-এর ডবল এর পরেরটা যদি হতো তাহলে 48 হতো।
তো এই জায়গায় এখানে আসে, এখানে হবে 32, অ্যান্সারটা হবে অপশান সি এরটা। নেক্সট কোশ্চেন দেখো, বই ইস্টু যদি পৃষ্ঠা হয় তাহলে মহাদেব ইস্টু কী হবে, বলে ফেলো। বই অনেকগুলো পৃষ্ঠা নিয়ে আমাদের বই তৈরি, মহাদেশ কি অনেকগুলো কী নিয়ে তৈরি, জল, অরণ্য, জমি নাকি দেশ, দেশ নিয়ে তৈরি, দেশ উত্তর, উত্তর অপশান সি। সঠিক নির্বাচন করতে হবে এখানে। 35, 101, 48 কোশ্চেন মার্ক। 35টা দেখো 36-এর কাছাকাছি, মানে 6-এর স্কোয়ার -1, তারপরেরটা আবার 10-এর স্কোয়ার -1, এরপরেরটা আবার কতর স্কোয়ার, 7-এর স্কোয়ার -1, তাহলে পরেরটা কোনো স্কোয়ার -1 হবে। কিসের স্কোয়ার, অপশানগুলো দেখে মনে হচ্ছে 11, তাহলে 11-এর স্কোয়ার -1, কিংবা বলতে পারি 6-এর থেকে এটা 10 এসছে 4+, 7-এর থেকে 11 4+, তো 11-এর স্কোয়ার করলে কত হয় 121, -1 করলে হয় 120, তো 120 উত্তর, উত্তর অপশান বি। নেক্সট সঠিক উত্তর নির্ণয় করতে হবে এখানে GTU। তো প্রথমত GTU থেকে আমাদের কিভাবে JWX এসছে দেখতে হবে। তো এইখান থেকে আমরা যদি GHIJ 3 ঘর যদি প্লাস যায় তাহলে জেতে চলে আসছে, 3 ঘর যদি প্লাস যায়, TUVW 3 ঘর প্লাস গেলে ডাব্লুতে, 3 ঘর প্লাস গেলে UVWX এক্সে, তাহলে CMN 3 ঘর প্লাস, সি থেকে 3 ঘর যদি প্লাস যায়, CDEF এটা F, MNOP NOPQ FPQ FPQ অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সঠিক উত্তর নির্ণয় করতে হবে এখানে। তো এইটা পরিবর্তন হয়েছে এইভাবে, কিভাবে দেখো চেঞ্জ হয়েছে, এইটা চলে গেছে এখানে, 9টা এখানে গেছে, 4টা চলে এসছে এইখানে, তার মানে এই এম চলে যাবে এখানে, তাহলে এইখানে হবে এম, এই কিউ চলে আসবে এখানে, কিউ হবে এখানে, MQ, আচ্ছা দুটোতে আছে, আর ওগুলো দেখতে হবে একটু। আচ্ছা এই 9 চলে গেল, 7টা চলে এসছে এখানে, এই যে দেখো 37 এইভাবেই পরিবর্তন হয়েছে, তাহলে এখানে টিটা চলে যাবে লাস্টে, এইখানে চলে আসবে এল। ঠিক আছে, উপরের কোনটাতে কি গিয়েছে 1, মানে এই সামনেরটা গিয়েছে এখানে, তাহলে এই পিটা চলে যাবে এখানে, তাহলে এখানে হয়ে যাবে পি। মিডিলে এখানে একদম একটা আননোন নাম্বার, এখানে দেখো এই নাম্বারটা এখানে কোথাও ছিল না, তাহলে এখানে অ্যালফাবেটগুলো বাদ দিয়ে অন্য কোনো অ্যালফাবেট, তো বাকিগুলোকে মিলিয়ে নিই আগে। MQQLT MP, ঠিক আছে, মিডিলেরটা বি, আচ্ছা QBQLT, আচ্ছা PM, তাহলে অপশান এরটা হবে, উত্তর হবে অপশান এরটা। দেখো শুধু এই যে মিডিলের বিটা দেখো এখান থেকে আননোন, নতুন একটা অ্যালফাবেট বসেছে এখানে, তো এখানে বি বসবে নতুন অ্যালফাবেট, তো উত্তরটা হবে অপশান এ। নেক্সট, কিউ হলো আর এর ভাই, কিউ আর এর ভাই, টি এস এর মা, পরে করছে এই লাইনের কাজ, পি কিউ এর বাবা, পি কিউ এর বাবা, এস আর এর বোন, এস আর এর বোন, টি এস এর মা, তো টি এস এর মা মানে এদের সবারই মা টি, নিচের কোনটি সঠিক নয় আমাদের এখান থেকে বের করতে হবে। তো এখানে আমরা শুধু মিডিলে এখানে আর এর জেন্ডারটা কি পেলাম, কিউ আর এর ভাই, কিউ হলো আর এর ভাই, টি এস এর মা, টি এস এর মা, পি কিউ এর বাবা, পি কিউ এর বাবা, এস আর হলো আর এর বোন, এস হলো আর এর বোন, তো আর এর আমরা জেন্ডারটা এখানে পাচ্ছি না। ঠিক আছে, দেখি অপশানগুলোকে সঠিক নয় কোনটা দেখি। পি টি এর স্বামী, পি টি এর স্বামী, ঠিক আছে, টি কিউ এর মা, টি কিউ এর মা, এটাও ঠিক আছে, পি আর এর বাবা, পি আর এর বাবা, ঠিক আছে, পি আর এর ভাই, পি আর এর ভাই, পি আর এর বাবা, এটা ঠিক আছে, কিন্তু পি আর এর ভাই নয়, তাই এখানে সঠিক নয় অপশান ডি এরটা, অপশান ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, প্রদত্ত শব্দগুলিকে অর্থ অনুযায়ী পরপর সাজাতে হবে, কলেজ, বিদ্যালয়, শৈশব, চাকরি, উপার্জন। তো প্রথমে তুমি কি করবে, শৈশবে থাকবে, শৈশব থেকে
বিদ্যালয়ে উঠবে, বিদ্যালয় থেকে আমরা যাব কলেজে, কলেজ থেকে তারপর একটা চাকরি পেয়ে উপার্জন করব। এই সিকোয়েন্স কারেক্ট আসবে। 3 2 1 4 5, 3 2 1 4 5 অপশন বিতে আসে, অপশন বি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিচের কোন জোটটি আলাদা? খরচ, ধার, লাভ, ক্ষতি, আয়, ব্যয়, সম্পদ, দায়। তো এখান থেকে আলাদা কোনটা আমাদের? সবগুলো দেখে একে অপরের বিপরীত, কিন্তু সম্পদ, দায় এটা একে অপরের বিপরীত নয়। তো এখান থেকে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। খরচ, ধার, খরচ করছো, ধার করছো, সবগুলো একে অপরের কি বিপরীত। লাভ হচ্ছে, ক্ষতি হচ্ছে, আয় হয়, ব্যয় হচ্ছে। তো সম্পদ, দায় এখানে হবে না, উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট, সঠিকভাবে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে আমাদের। আচ্ছা, এ কে জোড়া বানাই যদি, ডবল এ বি, ডবল এ ডবল বি, ডবল এ ডবল বি, ডবল এ ডবল বি, দেখো মিলে গেছে। ঠিক আছে, তাহলে কি কি বসলাম? এ এ বি এ এ, এ এ বি এ এ উত্তর হয়ে যাবে, উত্তর হবে অপশান সি, অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এ বি সি ডি 4 বন্ধু গোল করে বসে আছে, বসে তাস খেলছে। এই যে গোল করে তাস খেলছে, 4টে পার্টনার এভাবে তাস খেলার। সি বি এর ডান দিকে বসেছে, সি বি এর ডান দিকে, সি বি এর ডান দিকে, কেন্দ্রের দিকে যদি বসে, তো বি কে যদি এখানে নিই, বি এর ডান দিক মানে এখানে, তাহলে সি হয়ে যাবে ডান দিকে। এ ডি এর বাঁ দিকে বসেছে, এ যদি ডি এর বাঁ দিকে বসে, তাহলে এ কে এখানে নাও, তাহলে এর বাঁ দিকে কে বসবে? এখানে ডি। কারা দুজন একসঙ্গে পার্টনার? তো পার্টনার এ এবং বি, সি এবং ডি পার্টনার। অপশান দেখো, এ বি নেই, সি ডি, আচ্ছা এ বি আছে অপশানে, এই যে এ বি পার্টনার, দুটো পার্টনার এ বি এবং সি ডি। তো উত্তর কি আমাদের? অপশান ডি, অপশান ডি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এই আজকে আমাদের ক্লাস হয়ে গেল।